ভৌতিক জাল। দর্শক, স্বাগতম জানাচ্ছি আমাদের ভৌতিক জালের নতুন একটি এপিসোডে। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকের আমাদের যে এপিসোডটি দর্শক, অসাধারণ একটি এপিসোড হতে যাচ্ছে আজকে। আপনারা যেমনটি চেয়েছিলেন আমাদেরকে, আমরা ঠিক সেভাবেই চেষ্টা করেছি আজকের এপিসোডটি সাজানোর জন্য। আমাদের আজকের এপিসোডে একটি লাশ কাটা ঘরের একটি ঘটনা রয়েছে এবং দেশের বাইরের একটি অসাধারণ ঘটনা রয়েছে, সত্য ঘটনা দর্শক। আর আপনারা চেয়েছিলেন আমাদের কাছে যেন আমরা লাশ খেকো জিনের ঘটনা যেন আপনাদের সাথে আমরা শেয়ার করি এবং লাশ কাটা ঘরের ঘটনাও যেন আপনাদের সাথে আমরা শেয়ার করি। আর আমাদের পরবর্তী এপিসোডে দর্শক, আমরা অ্যাম্বুলেন্সের একটি অসাধারণ ঘটনা আমরা নিয়ে আসার চেষ্টা করব। আমরা চেষ্টা করছি আমরা ঘটনা কালেকশন করার জন্য। তো আপনারাও আমাদেরকে ঘটনা পাঠিয়ে সহযোগিতা করতে পারেন দর্শক। আপনারা চাইলে আমাদের ইমেল অ্যাড্রেসে আমাদেরকে মেইল করে ঘটনা পাঠাতে পারেন, অথবা আপনারা যদি চান আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা চাইলে ঘটনা লিখে পাঠাতে পারেন। আর যদি আপনারা চান তাহলে ভয়েস রেকর্ড করে আপনারা আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন। তো দর্শক, আমি কথা না বাড়িয়ে আমি এখন ঘটনায় চলে যাব। আজকের আমাদের এপিসোডটি আপনারা পুরোপুরি শোনার চেষ্টা করবেন, কারণ প্রত্যেকটি ঘটনাই আজকে খুব অসাধারণ ঘটনা হবে। আর আমি আশা করব যে আজকের এপিসোডের প্রত্যেকটি ঘটনাই আপনাদের খুব আনন্দ দিবে এবং আপনারা উপভোগ করতে পারবেন আমাদের ঘটনাগুলো। আর দর্শক, আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদের এপিসোডটি কেমন হচ্ছে এবং আমাদের ঘটনাগুলো আপনাদের কেমন লাগছে আর কোন ধরনের ঘটনা আপনারা আমাদের কাছ থেকে প্রত্যাশা করেন। আমরা ঠিক সেভাবেই আমাদের এপিসোডগুলো সাজানোর চেষ্টা করব। আর অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দর্শক, এবং পাশে থাকা বেল বাটনটি আপনারা ক্লিক করে বাজিয়ে দিবেন। তাহলে আমরা যখনই আমাদের ইউটিউব চ্যানেলে আমরা ঘটনা পাবলিশ করব, ঠিক তখনই আপনারা সাথে সাথে আমাদের নোটিফিকেশনটি পেয়ে যাবেন। তো প্রথমেই আমি একটি অসাধারণ ঘটনা দিয়ে দর্শক শুরু করতে চাই। আমি এখন চলে যাব আমাদের ভৌতিক জালের সদস্য শাওনের কাছে। সে একটি অসাধারণ ঘটনা দর্শক আপনাদের সাথে শেয়ার করবেন। তো আর কথা না বাড়িয়ে আমি এখন চলে যাচ্ছি আমাদের ভৌতিক জালের সদস্য শাওনের কাছে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। আজ আমি যে ঘটনাটি পড়তে যাচ্ছি সেই ঘটনাটি নাটোর থেকে শাহরিয়ার শিহাব আমাদেরকে পাঠিয়েছেন। ঘটনাটি মূলত একটি হসপিটালের লাশঘর নিয়ে। তো আমি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি যে পাঠিয়েছে আমি তার মতো করেই পড়ে শোনাচ্ছি। চারদিকে মাগরিবের আজান পড়েছে। হসপিটালে রাতের খাবার দেওয়ার তোড়জোড় চলছে স্টাফদের মধ্যে। এমনই সময় হসপিটালের নিচে দাঁড়িয়ে আছে প্রকৃতি। বাবার জন্য অনেকক্ষণ অপেক্ষা করার পরও আসছে না দেখে ভিতরের দিকে হাঁটতে লাগলো প্রকৃতি। কিছুক্ষণ হাঁটার পর খেয়াল করলো এই দিকটায় মানুষের উপস্থিতি নেই বললেই চলে। গা ছমছম করতে লাগলো প্রকৃতির। চারপাশে অনেকগুলো বন্ধ রুম দেখতে পেল। হাঁটতে হাঁটতে একটা রুমের সামনে এসে দাঁড়িয়ে পড়লো প্রকৃতি। রুমের দরজার সামনে বড় করে লেখা আছে লাশ কাটার ঘর। এখানে সর্বসাধারণের প্রবেশ নিষেধ। বাইরে থেকে রুম বন্ধ থাকায় ভিতরে কি আছে বা কি হয় তা সে দেখতে পেল না। দরজার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল প্রকৃতি। হঠাৎ পিছন থেকে কেউ একজন বলে উঠল, এই ছেলে, এখানে দাঁড়িয়ে আছো কেন? এখানে আসা বারণ, সেটা কি তুমি জানো না? পিছনে ফিরে তাকিয়ে দেখলো ওয়ার্ড বয় দাঁড়িয়ে আছে। আচমকা এমন প্রশ্ন করায় সে কিছুটা ঘাবড়ে গেল। একটু হতবাক হয়ে বলল, আমার বাবার কাছে এসেছি। সেই লোকটি জিজ্ঞাসা করলো, তোমার বাবা কে? মর্গের এখানে তোমার বাবা কোথা থেকে আসবে? তার কথা শুনে প্রকৃতি বলল, আমার বাবা ডক্টর আসাদ শরীফ। ও, তুমি শফিক স্যারের ছেলে? স্যার তো নামাজ পড়তে গেছে। এখানে আর কখনো আসবে না তুমি। কি দেখতে কি দেখে ফেলো, পরে কিছু একটা হয়ে যাবে।
শেষ কথাটা বেশ গম্ভীর হয়ে বলল ওয়ার্ড বয়। কি দেখবো মানে? এখানে কি দেখার আছে যে কিছু হয়ে যাবে আমার? এখানে মাঝে মাঝে অনেক কিছু দেখা যায়, আর এগুলো দেখলে তুমি সহ্য করতে পারবে না। ওয়ার্ড বয়ের মুখে এমন কথা শুনে প্রকৃতি বলল, বিংশ শতাব্দীতে অশরীরীয় বলতে কিছু আছে বলে আমি বিশ্বাস করি না। এইসব বলে হেসে ফেললো প্রকৃতি। বলল, এইসব পাগলের মতো কথা বলবেন না, এইসব আমি বিশ্বাস করি না। প্রকৃতির এমন কথা শুনে ওয়ার্ড বয় বলল, তোমরা আধুনিক যুগের ছেলে, এসব বিশ্বাস না করাটাই স্বাভাবিক। আচ্ছা চলো এখান থেকে যাই, তোমার বাবার নামাজ শেষ হয়ে গেছে, হয়তো মসজিদের দিকে রওনা দিই। তবে এখানেই না আসাই ভালো হবে। মসজিদের দিকে আসতেই প্রকৃতি তার বাবাকে দেখতে পেল। নামাজ শেষ করে মসজিদ থেকে বেরিয়েছেন তার বাবা। সে তার বাবার সামনে গিয়ে দাঁড়ালো। বাবাকে দেখে প্রকৃতি বলতে লাগলো, বাবা, আমি তোমার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম নিচতলায়, তারপর মর্গের ওই দিকটা হাঁটতে হাঁটতে চলে গেছি। প্রকৃতির এমন কথা শুনে তার বাবা বলল, কি, তুমি ওই দিকে কেন গিয়েছো? ওই দিকে যাওয়া বারণ, তা কি তুমি জানো না? আমি তো জানতাম না ওই দিক মর্গ আছে। এরপর একজন ওয়ার্ড বয় এসে জিজ্ঞাসা করলো, এই ছেলে এখানে কি করো? ওয়ার্ড বয় বেশ অবাক হলেন ডক্টর আসাদ শরীফ। কিন্তু মাগরিবের সময় ওই দিকে তো কেউ যায় না। যাদের ডিউটি শেষ তারা এসে নামাজ পড়ে, আর বাকিরা ওয়ার্ডে থাকে ডাক্তারদের সাহায্য করার জন্য। এমন কথা শুনে প্রকৃতি চমকে উঠল। তাহলে ওয়ার্ড বয়টা কে ছিল? তবুও সে এইসব না ভেবে বলল, হয়তো কেউ ওই দিকে কাজে গিয়েছিল। অসম্ভব, এই সময়ে ওই দিক কেউ যাবে না। প্রতিদিন রাত 12টার পর মর্গের দরজা খোলা হয় আর ভোর 5টায় বন্ধ হয়। এরপর আর ওই দিক কেউ যায় না। তাছাড়া আজকে মর্গ বন্ধ। আচ্ছা, ওই ওয়ার্ড বয়টা কেমন ছিল দেখতে? প্রকৃতির বাবা তাকে জিজ্ঞাসা করলো। প্রকৃতি বলল, স্বাস্থ্য মোটামুটি বেশ ভালোই ছিল, বেশ সুদর্শনও দেখতে। তারপর প্রকৃতি আরো বলল, হ্যাঁ, ওর বেঁচে শিহাব নাম দেখতে পেলাম। ডক্টর আসাদ শরীফের মুখটা একটু চুপসে গেল প্রকৃতির এমন কথা শুনে। তিনি মনে হয় কিছু শুনে ভয় পেয়েছেন, এমন একটা ভাঁজ পড়লো তার চেহারায়। কথা এড়িয়ে বলল, প্রকৃতি আর কখনো ওই দিক যাবে না। এখন বাসায় চলো তাড়াতাড়ি, তোমার আম্মু আমাদের জন্য বসে আছে হয়তো। প্রকৃতি তারপরও তার বাবাকে জিজ্ঞাসা করলো, বাবা, তুমি কি শিহাবকে চেনো? তোমাকে দেখে এমন মনে হচ্ছে যেন তুমি আমার থেকে কিছুটা লুকিয়ে রাখার চেষ্টা করছো। তারপর প্রকৃতির বাবা বলল, আমি কাউকে চিনি না, তুমি এখন চলো, এসব বিষয়ে আর কোনো কথা শুনতে চাই না আমি। প্রকৃতিও বাবার কথা শুনে চুপ হয়ে গেল, আর কথা না বলে বাবার সাথে হাঁটতে শুরু করলো। ঘড়িতে তখন সময় রাত 12টা। শহরের ব্যস্ত মানুষগুলো রাতের আধারে নিজেদেরকে বিছানার মধ্যে লেলিয়ে দিয়েছে। চারপাশে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। সব মিলিয়ে পরিবেশ গা ঝমঝম একটা ভাব নিয়ে উঠেছে। হাসপাতালের গেট পেরিয়েই প্রকৃতি পা পড়ল নিচতলার গেটে। তারপর রওনা দিল মর্গের দিকে। বেশ কিছুক্ষণ হাঁটার পর দরজার সামনে এসে দাঁড়ালো। এখন আর ভয় লাগছে না প্রকৃতির। চারপাশ একবার ভালো করে তাকালো সে। না, আশেপাশে কেউ নেই। দরজাটায় তালা মারা নেই, তা দেখে বেশ অবাক হলো। তবে ভিতরে ঢুকতে পারবে এই ভেবে বেশ খুশি হলো সে। আস্তে আস্তে করে দরজাটা খুললো। ভিতরে টিমটিম আলো জ্বলছে। আলো জ্বলাতে দেখে প্রকৃতি অবাক হয়ে গেল। বাবা তো বলেছে আজ মর্গ বন্ধ, তাহলে ভিতরে আলো জ্বলছে কিভাবে? ভাবতে লাগলো প্রকৃতি। দরজাটা ঠেলে ভিতরে প্রবেশ করে দেখতে পেল পুরো রুম খালি, কেউ নেই। স্টিলের টেবিলে সাদা কাপড়ে ঢাকা একটি লাশ পড়ে আছে। ধীরে ধীরে সামনে এগিয়ে এসে ফ্রিজটার সামনে এসে দাঁড়ালো। কাপা কাপা হাতে ফ্রিজের দরজা খুললো। দরজা খুলে সে দেখলো বিভৎস চেহারার 3টি লাশ পড়ে আছে। সহ্য করতে না পেরে সাথে সাথে দরজাটি তাড়াতাড়ি করে বন্ধ করে দিল। পিছনে ফিরতেই আচমকা প্রকৃতির 4জন লোককে দেখতে পেল। তারা চেয়ারে বসে আছে। আরে, একটু আগেই তো দেখলাম এখানে কেউ নেই, এরা আবার কারা? এমন নিজে নিজেই বলতে থাকলো প্রকৃতি। তারপর তাদের সামনে এগিয়ে গিয়ে সে বলল, তোমরা এখানে কখন আসলে? আমি তো রুমে কাউকেই দেখিনি। আর আমার নাম কিভাবে তোমরা জানলে?
আমরা এইমাত্রই এসেছি, তুমি ফ্রিজ খুলছো তাই আর ডাকিনি। তোমার বাবার মুখে তোমার কথা অনেক শুনেছি, তোমার ছবিও দেখেছি ওনার মোবাইলে, তাই তোমাকে দেখেই চিনতে পেরেছি তুমি প্রকৃতি। আজ তো মর্গ বন্ধ, তাহলে তোমরা এখানে কি করছো? আমাদের আজ ডিউটি নেই, তাই ভাবলাম সবাই মিলে একটু আড্ডা দেই। আর হাসপাতালের এই জায়গাটা খুব নিরিবিলি জায়গা, তাই এটাই বেছে নিয়েছি। তাই সবাই মিলে এখানে চলে এসেছি। তাদের কথা শুনে প্রকৃতি বলল, ও আচ্ছা ঠিক আছে, আমি কি তোমাদের সাথে আড্ডা দিতে পারি? তারা বলল, হ্যাঁ অবশ্যই, এখানে একটি চেয়ার আছে, টেনে বসে পড়ো। তাদের কথা মতো প্রকৃতিও একটি চেয়ার টেনে তাদের পাশে বসে পড়ল। এইদিকে তো কেউ আসে না, তাও আবার এত রাত্রে তো অসম্ভব, তুমি এইদিকে পা বাড়ালে কেন? প্রকৃতিকে তারা এই কথা জিজ্ঞাসা করলো। মর্গের ভিতরটা কেমন তা কখনো দেখিনি, বাবাকে অনেকবার বলেছি কিন্তু তিনি আমাকে সঙ্গে নিয়ে আসেনি, তাই আজ লুকিয়ে চলে এসেছি। আচ্ছা, সবাই এখানে আসতে বারণ করে কেন? মর্গে যারা মারা যায় তাদের এখানে নিয়ে আসা হয়। অনেকের মাথা কাটা, অনেকের শরীর টুকরো টুকরো করা, আবার আত্মহত্যার লাশও এখানে আসে। অনেক সময় এই লাশগুলো হঠাৎ জীবন্ত হয়ে ওঠে। তাছাড়া অশরীরীয় খারাপ জিনিস এখানে আনাগোনা সবসময় থাকে। এসব জায়গায় সবার না আসাই ভালো। দিনের বেলায় অনেক লাশ পড়ে থাকতে দেখা যায়। লোকটার কথা শুনে প্রকৃতি হেসে উঠল, বলল, আমি এইসব কথা বিশ্বাস করি না। তোমরা যদি আমাকে ভয় দেখানোর জন্য এসব বলে থাকো তাহলে ভুল, আমি এসব ভয় পাই না। মৃত লাশ জীবন্ত হয় কিভাবে? এটা একদমই অসম্ভব কথা। তাছাড়া অশরীরীয় বলতে কিছু নেই। প্রকৃতির এমন কথা শুনে ওই চারজনের একজন বলে উঠল, তাহলে তুমি এসব বিশ্বাস করো না? আচ্ছা, এখন যদি তোমার সাথে খারাপ কিছু ঘটে তাহলে তুমি কি করবে? তাদের কথা শুনে প্রকৃতি একটু ভয় পেল এবং নিচের দিকে তাকালো। প্রকৃতি নিচের দিকে তাকিয়ে দেখলো, তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখতে পেল যে চারজন তার সাথে আছে তাদের কারোই পা নেই, রক্তে নিজে লাল হয়ে আছে এবং তাদের নিচ থেকে রক্ত টপ টপ করে মাটিতে পড়ছে। প্রকৃতি এমন দৃশ্য দেখে মাথা তুললে সে সাহসও পাচ্ছে না। তারপরও যখনও প্রকৃতি মাথা তুলে তাদের দিকে তাকায়, তাদের বিভৎস হাসি দেখতে পেল। সঙ্গে সঙ্গে রুমের আলো নিভে গেল। প্রকৃতি চেয়ার থেকে উঠে হাঁটতে লাগলো। হঠাৎ কিছু একটার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল সে। পকেট থেকে মোবাইল বের করে প্রকৃতি ফ্ল্যাশ অন করে যা দেখতে পেল তা প্রকৃতি দেখার জন্য প্রস্তুত ছিল না। সাদা কাপড়ে ঢাকা দেয়া লাশটি আর কারো নয়, একটু আগে যে চারজনের সাথে কথা বলছিল তাদের মধ্যেই একজনের। ভয়ে প্রকৃতির গলা শুকিয়ে গেল। কি করবে কিছু বুঝতে পারছে না। হঠাৎ মনে পড়লো বাবাকে কল দিই, কিন্তু মর্গে তো নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে না। প্রকৃতি শুনতে পেল ফ্রিজগুলো মনে হয় নিজে নিজে খুলছে আবার লাগছে, কিন্তু সেখানে তো মৃত মানুষের লাশ, লাশ কিভাবে নড়বে তা ভাবতে লাগলো প্রকৃতি। প্রকৃতিকে অবাক করে দিয়ে ফ্রিজের দরজা আস্তে আস্তে খুলতে শুরু করলো। ওর মনের ভিতরে আস্তে আস্তে ভয় জমাট বাঁধতে শুরু করলো। পুরো শরীর ভয়ে যেন অবশ হয়ে গেছে তার। এক জায়গায় ঠাঁই দিয়ে রইল সে। সেই চারজনের লাশ উঠে হাঁটতে শুরু করলো। শরীরে কারো শীতল হাতের স্পর্শ পেল প্রকৃতি। নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত করলো সে। হঠাৎ দরজায় কড়নার শব্দ শুনতে পেল সে। রুমের আলো আচমকা জ্বলে উঠল। প্রকৃতি দেখতে পেল রুমের সবকিছু আগের মতোই স্বাভাবিক হয়ে গেল। দরজা ভেঙে প্রবেশ করলো ডক্টর আসাদ শরীফ, সঙ্গে দুজন সিকিউরিটি গার্ড। দৌড়ে এসে প্রকৃতিকে জড়িয়ে ধরলো তার বাবা। প্রকৃতি সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করলো। তার বাবাও শুকরিয়া আদায় করলে বলল, তুমি বেঁচে আছো? আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম। বাবা, তুমি একটু দেরি করে আসলেই আমি মরে যেতাম। এমনটা বলল প্রকৃতি। কি ভয়ানক দৃশ্য! কাঁদতে কাঁদতে বলল প্রকৃতি। এই মর্গের জায়গাটা খুব খারাপ, অনেক অনেক কিছু দেখেছি। প্রকৃতির এমন কথা শুনে প্রকৃতির বাবা বলল, সন্ধ্যায় যে ওয়ার্ড বয় শিয়াবের কথা তুমি বললে, সে খুব ভালো ছেলে ছিল, সবাই খুব পছন্দ করত, কিন্তু আজ থেকে 2 বছর আগে এই মর্গেই তার বিক্ষত লাশ পাওয়া যায়। সবার ধারণা হয়তো মর্গে কোনো কাজে একা প্রবেশ করেছিল সে। মর্গে ঢুকতে হলে সাথে কাউকে থাকতে হয়, সেটা শিয়াব জানতো না।
তবে অনেকে বলে শিহাবকে মাঝে মাঝে এই মর্গের আশেপাশেই দেখা যায়। হয়তো নিজের করা ভুল যাতে অন্য কেউ আর না করে, তাই সবাইকে সতর্ক করার জন্যই মাঝে মাঝে তাকে দেখা যায় এই মর্গে। এই জন্য সন্ধ্যায় তোমাকে বারণ করেছিল এই জায়গায় যেন না আসো, রাতে ঘুমাবার সময় মনটা সায় দিল না। ছোটবেলা থেকেই তুমি একরোখা, যা একবার মুখ দিয়ে বলবে তা করেই ছাড়বে। রুমে তোমাকে না পেয়ে সোজা চলে আসি। প্রকৃতি নিজের ভুল বুঝতে পারলো, কিছু না জেনে এভাবে তার রাতে একা চলে আসা উচিত হয়নি। সব জায়গায় একরকমই প্রয়োগ করলে তার ফলও মারাত্মক হয়, তা সে ভালোভাবেই প্রমাণ পেল। তো দর্শক, আমাদের ভৌতিক জালের সদস্য শাওন আপনাদেরকে মর্গের একটি ভয়ঙ্কর ঘটনা পড়ে শোনালেন। তো ঘটনাটি কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আমাদের দর্শক যারা আছেন তাদের মধ্যে কেউ মর্গে প্রবেশ করেছেন কিনা, আপনাদের কোনো অভিজ্ঞতা মর্গের সাথে আছে কিনা সেটাও কিন্তু আমাদেরকে কমেন্ট করে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর দর্শক, আমাদের এপিসোডটি কেমন হচ্ছে আপনারা কমেন্ট করে আমাদেরকে জানান। আর আপনারাও যদি এই ধরনের ঘটনা, মর্গের ঘটনা অথবা এমন ভয়ানক ঘটনা যদি আপনাদেরও থেকে থাকে, আপনারাও যদি আপনাদের ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসে আপনারা মেইল করতে পারেন। আর যদি আপনারা চান আমাদেরকে ভয়েস রেকর্ড করে ঘটনা পাঠাবেন, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা ভয়েস রেকর্ড করে ঘটনা পাঠাতে পারেন। আর দর্শক, অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, কারণ আপনারা যদি আমাদেরকে উৎসাহ প্রদান করেন, আমরা আমাদের অগ্রযাত্রা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রেরণা পাই। আপনারা অবশ্যই আমাদেরকে উৎসাহ এবং প্রেরণা দিবেন, সেটাই আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি। তো দর্শক, আপনারা যদি আমাদের এপিসোডটি শুনে থাকেন তাহলে আপনারা হেডফোন দিয়ে আমাদের ঘটনাগুলো শুনুন। আর আপনার বাড়িতে যদি লাইট জ্বালানো থাকে, আপনার রুমের লাইটটিকে আপনারা অফ করে নিন, আপনার বাড়ির পরিবেশটিকে আপনারা ভৌতিক করে নিন, তাহলে আমাদের ঘটনাগুলো আপনারা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আজকের এপিসোডের প্রত্যেকটি ঘটনা অনেক ভয়ঙ্কর ঘটনা। আশা করি আমরা একটি সুন্দর এপিসোড আপনাদেরকে আজকে উপহার দিতে পারবো। তো দর্শক, আমি বেশি কথা না বলে এখন একটি ঘটনায় চলে যেতে চাই। সেই ঘটনাটি হচ্ছে লাশ খেকো একটি ঘটনা। আপনারা এই ধরনের ঘটনা শুনেছেন কিনা আমার জানা নেই, যদি শুনে থাকেন তাহলে আপনারা কমেন্ট করে আমাদেরকে জানান। আশা করি এই ঘটনাটি খুব অসাধারণ একটি ঘটনা হবে এবং অনেক ভয়ের একটি ঘটনা হবে। আমি কখনো এই ধরনের ঘটনা শুনিনি দর্শক, আমাদের এক লিসেনার ঘটনাটি পাঠিয়েছে। আমার জীবনের প্রথম এমন একটি ঘটনা আমি শুনলাম এবং প্রথমবারই আমি আপনাদের সাথে এই ধরনের ঘটনা শেয়ার করছি। তো কথা না বাড়িয়ে আমি দর্শক এখন ঘটনায় চলে যাব। তো দর্শক, ঘটনাটি যেভাবে আমাদেরকে পাঠানো হয়েছে আমি ঠিক সেভাবেই আপনাদেরকে ঘটনাটি পড়ে শোনাচ্ছি। মনে হলো সবাই নৌকায় উঠার পর নৌকাটি যতটুকু ডুবলো, ওই লোকটি উঠার পর আরো বেশি ডুবলো। লোকটি লাশের ঠিক পায়ের কাছেই বসলো। নৌকা চলতে লাগলো। খুব বেশি বড় নদী না, কিছুটা স্রোত আছে। মনের ভেতর অজানা আশঙ্কাটা যতই ভুলে থাকার চেষ্টা করছি ততই মনে পড়ছে। এই হালকা চাঁদনি রাতে কাশবনের উপরে কুয়াশায় ধোয়া যেন মায়াবী জাল সৃষ্টি করেছে। তা আলিফ লায়লার কথা মনে করিয়ে দিল আমার। ভয় কাটানোর জন্য মনে মনে গান গাওয়ার চেষ্টা করলাম। জোর করেই কিছুটা অন্যমনস্ক হয়ে যেতে চাইলাম। দূরে ভেসে যাওয়া কলা গাছরূপী লাশগুলোকে এক মনে দেখছিলাম। হঠাৎ যে নৌকা চালাচ্ছিল তার বিকট চিৎকার, কেউ একজন পানিতে ঝাঁপিয়ে পড়ার শব্দ। আমি ঘুরে তাকাতে তাকাতেই সমস্ত নৌকাটা দুলে উঠল, যেন কোনো নীল দরিয়ায় নৌকাটি ঝড়ের কবলে পড়েছে। সবাই লাফিয়ে পানিতে পড়ছে। মামা চিৎকার করে পানিতে লাফ দেওয়ার জন্য বলছে। আমি উঠে দাঁড়ালাম। নৌকার শেষ মাথায় টর্চ লাইট মেরে দেখি বৃদ্ধটি লাশের একটি পা ধরে পায়ের মাংস খাচ্ছে। পায়ের হাড়টি স্পষ্ট দেখতে পাচ্ছি। বৃদ্ধটির মুখে আলো পড়তেই আমার দিকে তাকিয়ে রইল। চোখ থেকে নীল আলো বিচ্ছুরিত হচ্ছে। মুখে রক্তের দাগের মতো এবড়ো থেবড়ো মাংস লেপটানো, বিভৎস দৃশ্য। খুব বমি আসতে লাগলো।
আমি জোর করে চেষ্টা করছি সবকিছু আটকিয়ে রাখতে। তীরের দিকে তাকালাম, বুঝতে পারছি এতটুকু সাঁতার দিয়ে পার হওয়া আমার পক্ষে সম্ভব না। সবাইকে দেখলাম চিৎকার করছে আর দৌড়াচ্ছে। আমি বৃদ্ধের দিকে টর্চ লাইট মেরে দাঁড়িয়ে রইলাম। বৃদ্ধটি আমার দিকে তাকালো ও উঠে দাঁড়ালো। তারপর একটি শব্দ হলো, ঝপাপ। যতক্ষণ পারলাম সাঁতার কাটতেই থাকলাম। শেষে মাটি হাঁটুতে বাজলো। বুঝতে পারলাম তীরে এসে পৌঁছেছি। আমি দৌড়াতে লাগলাম, চিৎকার অনুসরণ করে গাছ বনের ভেতর দিয়ে দৌড়াতে লাগলাম। হাজার হাজার মানুষের চিৎকার, চারদিকে মশাল আর মশাল। কেউ কেউ ডাকাত ডাকাত করেও চিল্লাচ্ছে। গাছ বনের ওই পাশে একটা বাড়ি আছে, সেখানে সবাই পড়ে রইল। চারদিকে মানুষ ঘিরে ধরেছে। কেউ কেউ আমার কাছে ঘটনা জানতে চাইল। আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। এর মাঝে একজন সবাইকে ধমক দিয়ে সরিয়ে দিল। সবার মাথা পানি ঢালার ব্যবস্থা করতে বলল। মামার হুশ হওয়ার পর আমাকে জড়িয়ে ধরে বলল, ভাইগনা বাচ্চা আছো? আপা আমারে মাইরেই ফালাইতো। একে একে সবাই হুশ হলো। আমি সব ঘটনা খুলে বললাম। এর মাঝে দেখি শরীফের আব্বাও লোক নিয়ে হাজির। কেউ কেউ নদীর পাড়ে যাওয়ার সাহস দেখালো। শেষে আমি সবাইকে নিয়ে নদীর পাড়ে গেলাম। নৌকা নাই, আমরা স্রোতের অনুকূলে হেঁটে যাচ্ছি। সবাই চিৎকার করে উঠল, এই যে নৌকা! দেখলাম শুধু কঙ্কালটা আছে। এর মাঝে একজন বলল, দেখি তো মাটিতে রাক্ষসটার পায়ের দাগ আছে কিনা। আমরা নদীর পাড়ে কোনো পায়ের দাগ পাইনি। শেষে ওই কঙ্কালটি মাটি দেওয়া হলো। তো দর্শক, আপনারা শুনলেন আমাদের লাশ খেকো একটি ভয়ানক ঘটনা। আপনাদেরকে আমি পড়ে শোনালাম। কেমন হয়েছে ঘটনাটি সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের ঘটনা যদি আপনাদের জীবনেও ঘটে থাকে অথবা আপনাদের পরিচিত কারো জীবনে যদি ঘটে থাকে, আপনারা যদি শুনে থাকেন, তাহলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমাদের সাথে যদি আপনারা ঘটনা শেয়ার করতে চান, তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসে আপনারা মেইল করতে পারেন। আর যদি আপনারা ভয়েস রেকর্ড করে আমাদেরকে ঘটনা পাঠাতে চান, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা ভয়েস রেকর্ড করেও ঘটনা পাঠাতে পারেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। এবং আমাদের আজকের এপিসোডটি কেমন হচ্ছে দর্শক, আপনারা কিন্তু অবশ্যই আপনাদের মতামত জানাবেন। তো দর্শক, এখন আরেকটি অসাধারণ ঘটনা আমাদের ভৌতিক জালের সদস্য বাবু আপনাদের সাথে শেয়ার করবেন। তো আমি কথা না বলে আমি এখন চলে যেতে চাই অসাধারণ সেই ঘটনায়। সেই ঘটনাটি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আমাদের আজকের প্রত্যেকটি ঘটনাই দর্শক খুব অসাধারণ ঘটনা এবং অনেক ভয়ের ঘটনা। আমি আশা করি আমাদের এপিসোডের প্রত্যেকটি ঘটনাই আপনাদের খুব ভালো লাগবে। তো দর্শক, আমি এখন ঘটনায় চলে যাব। আমি চলে যেতে চাই আমাদের ভৌতিক জালের সদস্য বাবুর কাছে। ঘটনাটা বরিশালের বাউফল থানার মুলাদি গ্রামের। ঘটনাটা 40 বছর আগে আমার এক নিকট আত্মীয়ের ঘটনা ও তার কাছ থেকে শোনা। তার ভাষায়, আমার বয়স তখন 22 বছর। আমার বাবার খুবই ডায়রিয়া হয়েছিল। গ্রামের এক কবিরাজে দেখিয়েছিলাম এবং সে বলে না, যত তাড়াতাড়ি সম্ভব শহরে নিয়ে ভালো ডাক্তার দেখাতে, কারণ তখনকার দিনে গ্রামের দিকে কোনো ডাক্তার ছিল না। আর শহর 25 কিলোমিটার দূরে। শহরে যেতে হবে নৌকায় করে। যোগাযোগের একমাত্র উপায় ছিল নদীপথ। ভালো রাস্তা তখন ছিল না। বাবাকে নিয়ে যখন রওনা করি তখন বেলা 12টা বাজে। প্রথমে আঁকা বাঁকা ছোট খাল পেরিয়ে বড় নদী ও তার ওই পারে শহর। শহরে পৌঁছাতে আরও ঘন্টা আড়াই লেগেছে। বিকাল 5টার দিকে বাবা মারা যায়। বাবার লাশটা নিয়ে আমি আবার বাড়ির দিকে রওনা দিই। বড় নদীটা যখন পার করে খালের দিকে নৌকা প্রবেশ করে, তখন দেখতে পাই নৌকা আর চলছে না, কাদায় আটকে গিয়েছে। তখন ভাটা চলছে। জোয়ার আসবে রাত 12টার দিকে। তখন সময়টা আনুমানিক সন্ধ্যা 6:30 হবে। শীতের কাল থাকায় ওই সময় অন্ধকার হয়ে গিয়েছিল চারপাশ। জনমানব শূন্য একটি স্থানে এসে নৌকাটা আর চলছে না। খালটার বাম পাশে একটু দূরেই একটি পরিত্যক্ত শ্মশান, আর ডান পাশে গভীর জঙ্গল। জঙ্গলের বট গাছগুলো দানবের মতো দাঁড়িয়ে আছে।
বট গাছের ডালে কিছু বাদুড় ঝুলে আছে। এতটাই নির্জন জায়গায় যে কোনো শব্দ হলেই বুকের ভিতর কেমন যেন করে ওঠে। হয় বাবার লাশটাও স্পর্শ করে বাবার পাশে বসে থাকি। শুধু অপেক্ষা ছাড়া আর কোনো উপায় নেই। একটা চাদর দিয়ে বাবার লাশটা ঢেকে দিয়েছি। রাত যত বাড়তে থাকে ভয় ততটাই তীব্র হতে থাকে। মনে হয় জঙ্গল থেকে কিছু একটা বেরিয়ে এসে আমাকে ধরবে। হঠাৎ নৌকাটা কেমন যেন একটু দুলে উঠল। মনে হলো আমার মৃত বাবা নড়ে উঠছে। বাবার ঠান্ডা শরীর থেকে হাতটা সরিয়ে নেই। দোয়া যতটুকু পারি সবই পড়তে চেষ্টা করছি, কিন্তু ভয়ে কিছুই মনে নেই। ইচ্ছা করছিল চিৎকার করি বাঁচাও বাঁচাও বলে, কিন্তু আমি জানি আমার এই চিৎকার কারো কানে পৌঁছাবে না। না পারছি এখান থেকে যেতে, না পারছি থাকতে। নিজের মৃত বাবাকেও ভয় করছে। আনুমানিক রাত 11টার দিকে একটা ছায়া দেখতে পেলাম। বট গাছের আড়াল থেকে বেরিয়ে আমাদের নৌকার কাছে আসলো। ও আমাকে জিজ্ঞেস করলো, তুমি কি ওই দিকে যাবা? লোকটি একটা চাদর গায়ে জড়িয়ে আছে। ও তার মুখটা চাদরে ঢাকা ছিল। লোকটি ইশারায় যে দিকে দেখালো ওই দিকে আমরা যাচ্ছি। লোকটিকে বললাম জোয়ার আসলে যাব। লোকটি নৌকায় উঠল ও বাবার কাছে এসে বসলো, কিন্তু বাবার সম্পর্কে কিছুই জিজ্ঞেস করলো না। এক দৃষ্টিতে বাবার লাশটার দিকে চেয়েছিল। লোকটার মুখটা আমি তখনও দেখতে পাইনি। এই গহীন জঙ্গলে এত রাতে তার আগমনের কারণটা পর্যন্ত জানতে ইচ্ছে করেনি, বরং তার আগমনে স্বস্তি পেয়েছি এই জন্য যে সাথে অন্তত একজন লোক পেলাম। রাত 12টার দিকে জোয়ার আসলো। আমি নৌকাটা চালাতে শুরু করি। নৌকা যত সামনের দিকে যাচ্ছে তত একটা গন্ধ নাকে লাগছে। ধীরে ধীরে গন্ধের তীব্রতা বাড়তে থাকে। কিছু কচুরিপানা, কলাগাছ ও মরা একটা গরুর ফুলে থাকা দেহ একসাথে জটলা করে এমনভাবে নৌকার সাথে আটকে আছে যে আমি অনেক চেষ্টা করেও নৌকাটাকে কিছুতেই সামনের দিকে নিতে পারছি না। বাধ্য হয়ে আমি নৌকা থেকে পানিতে নেমে রশি ধরে টানতে থাকলাম। প্রায় 5 মিনিট টানার পর আমি নৌকার কাছে আসি। তখন যা দেখলাম বুকের ভিতর কেমন যেন করে উঠল। দেখি লোকটা বাবার বুকের কাছে বসে বাবার বুকের ভিতর হাত ঢুকিয়ে দিয়ে কলিজাটা বের করে নিয়ে বসে আছে। তখন আমি কোনো উপায় না দেখে বৈঠাটা হাতে নিয়ে লোকটার মাথায় আঘাত করি এবং একাধিকবার আঘাত করি। লোকটা আমার দিকে যখন ঘুরে তখন ঠিক গলার মাঝখানে বৈঠাটা ঢুকিয়ে দেই। এতে লোকটা পানিতে পড়ে যায়। আমি পানিতে খুব জোরে জোরে বৈঠাটা দিয়ে আঘাত করি ও চিৎকার করি, সাহস থাকলে সামনে আয়। চাঁদের আলোতে লোকটা রক্তমাখা লোমশ হাতটা দেখছিলাম। বড় বড় নখ ও চোখের জ্বলন্ত লাল আভা মনে পড়লে বুকটা শুকিয়ে যায়। দাঁতগুলো লালচে, খুব ছোট ছোট ও তীক্ষ্ণ আর ধারালো। আমার চিৎকার শুনে টর্চ লাইট নিয়ে কয়েকজন লোক ছুটে আসে। তাদের সব কিছু খুলে বলি। সব কিছু শুনে তারা বাবার লাশটা দেখে। তখনও বাবার বুকে ছোপ ছোপ রক্তগুলো শুকায়নি। ওই রাতটা ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত, যে রাতের কথা আমি কখনো ভুলতে পারবো না। আর ওইটা ছিল একটা পিশাচ। তো দর্শক, ভয়ঙ্কর একটি ঘটনা, পিচাসের ঘটনা আমাদের ভৌতিক জালের সদস্য বাবু আপনাদেরকে পড়ে শোনালেন। আর ঘটনাটি কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন। আর আজকের আমাদের এই এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটিতে আপনারা ক্লিক করে বেল বাটনটি বাজিয়ে দিন। তাহলে যখনই আমরা আমাদের অনুষ্ঠানে, আমাদের ইউটিউব চ্যানেলে আমরা ঘটনা পাবলিশ করব, সাথে সাথে আমাদের ঘটনার নোটিফিকেশনটি আপনারা দর্শক পেয়ে যাবেন। তো দর্শক, এখন আমি আপনাদের সাথে আমাদের অনুষ্ঠানের শেষ ঘটনাটি শেয়ার করব। আমাদের আজকের এই ঘটনাটি আমরা দেশের বাইরে থেকে সংগ্রহ করেছি। আমরা দর্শক আর্জেন্টিনা থেকে এই ঘটনাটি সংগ্রহ করেছি। সেটি আর্জেন্টিনার প্রত্যন্ত অঞ্চলের বহুল পরিচিত একটি ভৌতিক ঘটনা, ভয়ানক একটি ঘটনা। আমরা জানি দর্শক যে আর্জেন্টিনা শুধুমাত্র ফুটবল খেলে, আমরা বেশিরভাগ মানুষই তাদের খেলাধুলার প্রতি নজর রাখি, কিন্তু
তাদের দেশেও যে ভৌতিক ঘটনা ঘটতে পারে এবং তাদেরও যে প্রচলিত ভয়ঙ্কর অনেক ঘটনা রয়েছে সেটা কিন্তু আমরা কখনোই দর্শক ভাবি না। আজকে আমি আপনাদের সাথে আর্জেন্টিনার একটি ভয়ঙ্কর ঘটনা শেয়ার করতে যাচ্ছি। আশা করি ঘটনাটি অনেক অসাধারণ হবে এবং ভয়ের হবে। তো দর্শক, আমি বেশি কথা না বলে আমি আমাদের আজকের অনুষ্ঠানের শেষ ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো আমি এখন ঘটনাটি ঠিক যেভাবেই লেখা আমি সেভাবেই ঘটনাটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। রিকার্দো গভীর রাতে একটি মহিলার কান্নার শব্দ শুনতে পেতে থাকে। শব্দটি বাড়ির বাইরে থেকে ভেসে আসতে শুরু করে। কিছুদিন পর শব্দটি রিকার্দোর ঘরেই এখন শোনা যায়। রিকার্দোর নতুন সংসারে একটি ছেলে সন্তান জন্ম নেয়। ছেলেটির বয়স 6 বছর এখন। রিকার্দো এবং তার ওয়াইফ একসাথে থাকতো এবং তার সন্তান আরেকটি রুমে থাকতো। কান্নার শব্দটি রিকার্দোর ঘরেই শুধু শোনা যেত। কান্নার শব্দটি প্রথমে ঘরের বাইরে থাকে। রাত বাড়ার সাথে সাথে শব্দটি যেমন বাড়তে থাকে তেমনি শব্দটি ঘরে চলে আসে। একদিন এক রাতের ঘটনা। আনুমানিক রাত 2:30 হবে। রিকার্দোর ঘুম ভেঙে যায়। রিকার্দো সেই কান্নার শব্দটি শুনতে পাচ্ছে। তার মনে হচ্ছে ঘরের বাইরে কে যেন চাপা স্বরে কান্না করছে। রিকার্দোর খুব কৌতূহল জাগলো। দীর্ঘদিন ধরে এমন ঘটনা ঘটছে। আজকে তা দেখার খুব ইচ্ছে হলো তার, যে বিষয়টা আসলে কি। রিকার্দো দরজা খুলে বাইরে যায়। সে দেখতে পেল তার বাড়ির বাইরে উঠোনে একটি গাছের পাশে সাদা পোশাক পরা একজন মহিলা পেছনে মুখ ঘুরিয়ে কান্না করছে। রিকার্দোর মনে প্রশ্ন জাগলো, কে এই মহিলা? সে মহিলাটির কাছে যেতেই কান্না থেমে গেল। রিকার্দো মহিলাকে জিজ্ঞেস করলো, কে আপনি? এভাবে কান্না করছেন কেন? মহিলাটি যখন মুখ ঘুরিয়ে রিকার্দোর দিকে তাকালো, রিকার্দোর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। রিকার্দো দেখলো এই মহিলাটি আসলে আর কেউই নয়, এটা মারিয়া। কি ভয়ানক চেহারা এবং ভয়ানক দৃষ্টি। রিকার্দো এতটা ভয় পেল যে সে আর সেখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে সজোরে দৌড় দিল এবং এক দৌড়ে তার ঘরে প্রবেশ করলো। সে সময় রিকার্দোর ওয়াইফের ঘুম ভেঙে যায় এবং সে রিকার্দোর এই অবস্থা দেখে রিকার্দোকে প্রশ্ন করে, কি হয়েছে? রিকার্দো একটা দীর্ঘশ্বাস ছাড়ে। সে কোনো কথা বলল না, শুধু চুপ করে রইল। পরদিনের ঘটনা। রিকার্দো ঘুমিয়েছিল। হঠাৎ আবার তার ঘুম ভেঙে যায় এবং সে চোখ খুলতেই দেখে মারিয়া কি ভয়ানক দৃষ্টি নিয়ে হাওয়াতে ভেসে তার চোখের দিকে তাকিয়ে আছে। রিকার্দো এক চিৎকার দিয়ে উঠল এবং সাথে সাথে তার স্ত্রীর ঘুম ভেঙে গেল। সাথে সাথে মারিয়ার আত্মাও চলে যায়। তখন তার স্ত্রী রিকার্দোকে কিছু জিজ্ঞেস করলে সে চুপ করে থাকে, কিছু বলে না। আসলে রিকার্দো এজন্য কিছু বলতে চায় না, কারণ সবাই তাতে ভয় পেতে পারে। এরপর রিকার্দো স্বপ্নে ও বাস্তবে প্রায়ই মারিয়াকে দেখতে পায় এবং ধীরে ধীরে রিকার্দোর জীবনে পরিবর্তন আসতে থাকে। সে কেমন যেন অন্যমনস্ক হয়ে যায় এবং দিন দিন অসুস্থ হতে থাকে। তাকে অনেক চিকিৎসা করানো হয়, বহু ডাক্তার দেখানো হয়, তাতে কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না। তাই রিকার্দোর স্ত্রীর এক প্রতিবেশী তাকে পরামর্শ দিল গির্জার ফাদারের সাথে কথা বলতে। রিকার্দোর স্ত্রী গির্জার ফাদারের সাথে কথা বলে এবং ফাদার তাকে আরেকজনের সাথে কথা বলার পরামর্শ দেন, যিনি এই ধরনের অতি প্রাকৃত বিষয় নিয়ে কাজ করেন। রিকার্দোর স্ত্রী ওনার সাথে কথা বলার পর লোকটি তাকে জানায়, আপনি কালকে আসেন, আমি আপনাকে কালকে এই বিষয়ে বলবো। আমাকে আজ রাতে খোঁজ নিতে হবে যে কি হয়েছে। না জেনে আজকে কিছুই বলা যাবে না, তবে সমস্যা যে একটা আছে সেটা বুঝতে পারছি আমি। পরদিন রিকার্দোর স্ত্রী সেখানে গেলে শুনতে পান এক হৃদয় বিদারক ঘটনা। লোকটি রিকার্দোর স্ত্রীকে জানায় যে তার স্বামীর পেছনে এক অতৃপ্ত আত্মা আক্রমণ করেছে এবং তাকে থামানো সম্ভব নয়, কারণ রিকার্দো যে কাজ করেছে তার জন্য তাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। পরে রিকার্দোর স্ত্রীকে তিনি সম্পূর্ণ ঘটনা খুলে বললেন। ঘটনাটি একটি হৃদয় বিদারক ঘটনা, যেটি ঘটেছিল আর্জেন্টিনার লা লোরোনা নামের একটি গ্রামে। মারিয়া আর্জেন্টিনার একটি ছোট্ট গ্রামে জন্মেছিল। তার বাবা মা ছিল গরিব কৃষক, যদিও তারা দরিদ্রের মধ্যে বাস করত।
তারা মারিয়াকে ভালোবাসা এবং যত্ন দিয়ে লালন করত। মারিয়া ছোট থেকেই গ্রামের সব থেকে সুন্দরী মেয়ে হিসেবে পরিচিত। মারিয়া যখন কিশোরী হলো, তার সৌন্দর্য আরো প্রস্ফুটিত হলো। গ্রামের পুরুষরা তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার কাছে আসতে থাকলো। অনেকেই তাকে বিয়ে করার প্রস্তাব দিল, কিন্তু মারিয়া তাদের প্রত্যাখ্যান করলো। তার স্বপ্ন ছিল একদিন একজন ধনী এবং সুদর্শন পুরুষকে সে বিয়ে করবে। মারিয়া স্বপ্ন দেখত একদিন তার জীবনে এমন একজন পুরুষ আসবে যে তাকে ভালোবাসবে এবং তাকে দারিদ্র্য থেকে মুক্তি দেবে। সে দিনের পর দিন এই স্বপ্নে বিভোর থাকত। অবশেষে সেই দিন এলো যখন তার জীবনে রিকার্দো প্রবেশ করল। রিকার্দো ছিল গ্রামের বাইরে একজন ধনী ব্যবসায়ী। একদিন সে একটা ব্যবসায়িক কাজে মারিয়াদের গ্রামে আসলো। সে যখন মারিয়াকে প্রথম দেখলো, তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেল। সে মারিয়ার সঙ্গে কথা বলার চেষ্টা করলো এবং ধীরে ধীরে তারা একে অপরের প্রেমে পড়ে গেল। মারিয়া এবং রিকার্দো কিছুদিন পর বিয়ে করলো। গ্রামের সবাই তাদের শুভেচ্ছা জানালো এবং তাদের সুখী জীবনের কামনা করলো। মারিয়া মনে করেছিল তার সব স্বপ্ন পূরণ হয়েছে। মারিয়া এবং রিকার্দোর দুটি সন্তান হলো, একটি ছেলে এবং একটি মেয়ে। তাদের জীবনে নতুন আনন্দ যোগ হলো। মারিয়া তার সন্তানদের অনেক ভালোবাসত এবং তাদের প্রতি যত্ন নিত। কিছুদিন পর রিকার্দো বদলে গেল। সে আর আগের মতো মারিয়ার প্রতি মনোযোগ দিত না। সে বেশিরভাগ সময় বাড়ির বাইরে কাটাতো এবং অন্য মহিলাদের সঙ্গে মেলামেশা শুরু করল। রিকার্দো অন্য একজন মহিলার প্রেমে আসক্ত হয়ে পড়ে। মারিয়া রিকার্দোর এই বিষয়টি জেনে যাওয়ার পর একদিন তাদের মধ্যে প্রচুর ঝগড়ার সৃষ্টি হয় এবং রিকার্দো ও মারিয়ার মাঝে ছাড়াছাড়ি হয়ে যায়। মারিয়া রিকার্দোর বাড়ি ছেড়ে তার দুই সন্তানকে নিয়ে তার পুরনো বাড়িতে সেই গ্রামে ফিরে আসে। মারিয়ার মা আগেই মারা গিয়েছিল তার বিয়ের পর। মারিয়া, তার দুই সন্তান ও বৃদ্ধ বাবা খুব কষ্টে জীবনযাপন করতে থাকে। এভাবে কিছুদিন চলার পর কয়েক বছর পর মারিয়ার বাবাও মারা যায়। মারিয়া তার দুই সন্তানকে নিয়ে খুব অভাবে পড়ে যায়। মারিয়া বুঝতে পারলো তার স্বামী তাকে প্রতারণা করেছে। সে শোকে পাগল হয়ে গেল এবং তার সন্তানদের নিয়ে কি করবে তা বুঝতে পারছিল না। সে দিনের পর দিন মানসিক যন্ত্রণার মধ্যে বাস করত। এদিকে গ্রামের কতিপয় খারাপ যুবকরা মারিয়াকে কুপ্রস্তাব দেওয়া শুরু করলো, কিন্তু মারিয়া এগুলো এড়িয়ে চলার চেষ্টা করত। কিন্তু কতদিন এভাবে সহ্য করা যায়? মারিয়া এমনিতেই খুব কষ্ট করে দিন কাটাতে থাকে। তার সন্তানদেরকে নিয়ে তার উপর এই ধরনের যন্ত্রণা সহ্য করা তার পক্ষে অসম্ভব হয়ে পড়ে। এক রাতে মারিয়া তার সন্তানদের নিয়ে নদীর তীরে গেল। শোকে এবং ক্রোধে অন্ধ হয়ে সে তার সন্তানদের নদীর জলে ডুবিয়ে হত্যা করল। তারপর নিজের কাজের জন্য অনুতপ্ত হয়ে সে নিজেও নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল। মারিয়ার আত্মা শান্তি পায়নি। সে এখনো রাতের আধারে নদীর তীরে ঘুরে বেড়ায়, তার হারানো সন্তানদের খুঁজে বেড়ায় এবং কান্না করে। গ্রামের লোকেরা রাতের বেলা নদীর ধারে একটি মহিলার কান্নার আওয়াজ শুনতে পায়। গ্রামের লোকেরা মারিয়ার আত্মার কথা শুনে ভীত হয়ে পড়ল। তারা বিশ্বাস করত যে মারিয়ার আত্মা এখনো সেখানে আছে এবং তার সন্তানদের খুঁজছে। কেউ রাতে নদীর ধারে যেতে সাহস পেত না। কিছুদিন পর গ্রামের কয়েকজন লোক বলল তারা রাতের বেলা নদীর ধারে একটি সাদা পোশাক পরা মহিলাকে দেখতে পেয়েছে। তারা জানালো সেই মহিলা নদীর ধারে দাঁড়িয়ে কাঁদছিল এবং তার সন্তানদের নাম ধরে ডাকছিল। গ্রামের লোকেরা বিভিন্ন রকমের পদ্ধতি চেষ্টা করলো মারিয়ার আত্মাকে শান্ত করতে। তারা প্রার্থনা করলো, মন্দিরের মোমবাতি জ্বালালো এবং পূজা করলো, কিন্তু কিছুতেই কাজ হলো না। মারিয়ার আত্মা তখনও রাতের বেলা কান্না করত। লোকটি সম্পূর্ণ ঘটনা রিকার্দোর স্ত্রীর সাথে শেয়ার করলো এবং শেষে বলল, আমি কিছু জিনিস দিয়ে দিচ্ছি, সেগুলো তার অর্থাৎ রিকার্দোর সাথে রাখতে বললেন। জানি না এটা কতটুকু কাজে দিবে। এই বলে রিকার্দোর স্ত্রীকে সান্ত্বনা দিয়ে লোকটি বিদায় দিল। এভাবে কিছুদিন চলার পর রিকার্দো একটু সুস্থ হতে থাকে এবং মারিয়াও হঠাৎ করে তার কাছে আসা বন্ধ করে দেয়। রিকার্দো একবার বের হয়েছিল এক পার্টিতে যাবে। সে একাই বের হয়েছিল সন্ধ্যায় গাড়ি নিয়ে, কিন্তু সেই রাতে আর রিকার্দো ফিরে আসেনি। কিভাবে ফিরবে? তার তো আর ফেরার পথ নেই, কারণ সে যে চলে গেছে না ফেরার জগতে।
পরদিন মারিয়া যেখানে আত্মহত্যা করেছিল সেখানেই রিকার্দোর দেহ পাওয়া যায়। মনে হচ্ছে কেউ খুব ক্ষোভ নিয়ে আঁচড়ে ফেলেছে রিকার্দোর দেহের প্রতিটি অংশ। কি বীভৎস ছিল সেই মৃতদেহ। গ্রামে যেন শান্তি ফিরে আসলো। রিকার্দোর মৃত্যুর পর আর সেই নদীর পাশে কোনো কান্নার শব্দ বা আর কাউকে কখনো দেখতে পেল না কেউ। গ্রামের লোকেরা ধীরে ধীরে শান্তি ফিরে পেল। তারা বিশ্বাস করত যে মারিয়ার আত্মা এখন শান্ত হয়েছে এবং তাদের আর বিরক্ত করবে না। গ্রামের লোকেরা আজও লা lloroনার গল্প শোনায়। তারা বলে মারিয়া তার সন্তানদের এবং নিজের জীবনের জন্য প্রতিশোধ নিয়েছে। রাতের বেলা নদীর ধারে যাওয়ার আগে তারা এখনো লা lloroনার কথা মনে করে এবং সতর্ক থাকে। এইভাবেই লা lloroনার কাহিনী আর্জেন্টিনার গ্রামে ছড়িয়ে পড়ে এবং প্রতিটি প্রজন্ম থেকে প্রজন্ম ধরে এই ঘটনা চলে আসছে। তো দর্শক, আমাদের অনুষ্ঠানের শেষ ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের আজকের এই ঘটনাটি কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। আর কোন ধরনের ঘটনা আপনারা আমাদের কাছ থেকে শুনতে চান তাহলে আমরা সেই ধরনের ঘটনাই আমাদের অনুষ্ঠানে আমরা নিয়ে আসার চেষ্টা করব। আর আমাদের আজকের এপিসোডটি কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই দর্শক আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে আপনারা ক্লিক করে বেল বাটনটি বাজিয়ে দিন। যখনই আমাদের ইউটিউব চ্যানেলে আমরা আমাদের অনুষ্ঠানটি আপলোড দিব সাথে সাথে আপনাদের কাছে আমাদের নোটিফিকেশনটি পৌঁছে যাবে। তো দর্শক, এই ছিল আমাদের আজকের এপিসোড। আমাদের আজকের এপিসোডটি আশা করি আপনাদের খুব ভালো লেগেছে এবং আপনাদের খুব ভয়ানক বিনোদন দিতে পেরেছে, এটাই আমি প্রত্যাশা করি। তো দর্শক, আজকের মতো আমরা ভৌতিক জাল আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।